বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু কিছু চিঠি শুধু কাগজে লেখা থাকে না, তাতে জড়িয়ে থাকে অন্ধকার, ভয় আর প্রতিশ্রুতি ভঙ্গের অভিশাপ। এই গল্পটা তেমনই এক চিঠিকে ঘিরে। একটা পুরনো ডাকবাংলো, এক মৃত প্রেমিকা আর একটা প্রতিশ্রুতি যা ভাঙার পরও মুছে যায়নি। আমার নাম শুভ। এই কাহিনী আমি নিজে প্রত্যক্ষ করেছি। না চাইতেও আমি হয়েছিলাম এক অভিশপ্ত খেলায় অংশ। আর সেই রাত, সেই ডাকবাংলো আজও আমার নিঃশ্বাসে গন্ধ ছড়ায় আতরের আর রক্তের। সব শুরু হয়েছিল গত বছরের জানুয়ারিতে। আমরা 3 বন্ধু, আমি, তমাল আর অর্পণ, বেড়াতে গিয়েছিলাম উত্তরবঙ্গ। অফবিট জায়গা খুঁজতে খুঁজতে চলে গেলাম মদনপুর নামে এক অজানা গ্রামে। সেই গ্রামের পাশে ছিল একটা পুরনো ব্রিটিশ আমলের ডাকবাংলো। জায়গাটা অনেকদিন ধরে বন্ধ, স্থানীয়রা ভয় পায়, বলে সেখানে রাতে কেউ হাঁটে। কিন্তু আমরা, শহরের ছেলে, এসব কথাই ভয় পাই না। দুপুরে পৌঁছেই সেখানে থাকতে চাইলাম। দরজা খুলল এক বৃদ্ধ, নাম রঘু কাকা। চোখে ভীতি, মুখে চাপা সাবধানবাণী। তিনি বলেন, রাতটা আরেক জায়গায় থাকবেন বাবু, এখানে সন্ধ্যার পর কেউ থাকে না। আমরা হাসলাম, ভয় পাই না, এ তো অ্যাডভেঞ্চার। এই বলে আমরা সেই ডাক বাংলাতে প্রবেশ করলাম। রাত গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত। ডাক বাংলোর দেওয়াল থেকে রং খসে গেছে, জানালায় ধুলো জমা। আর একটা ঘরে টানানো একটা ছবি, এক ব্রিটিশ অফিসার আর এক ভারতীয় তরুণী। ছবিটার দিকে তাকালেই গা কেমন করে উঠছিল। তমাল বারবার বলছিল, এই ঘরটার একটা গন্ধ আছে, জানো, আতরের মতো। আমি হেসে বললাম, ভূতের আতর তো। কিন্তু ঠিক তখনই একটা দরজা হালকা কাঁপল, আর নিচ দিয়ে একটা কাগজ গড়িয়ে এলো। আমরা 3 জন তাকিয়ে রইলাম। ওটা একটা চিঠি, পুরনো, হলদে, যেন রক্তে ছোপ। তমাল কুড়িয়ে নিল চিঠিটা। লেখা ছিল, আমি চাইনি তোমার মৃত্যু হোক। তুমি যদি নিজেই সব শেষ করো, আমি শান্তি পাব না। তুমি ক্ষমা না করলে আমি মরেও ফিরব। আমাদের মুখ শুকিয়ে গেল। এইটা কার লেখা? কে লিখেছে? কাকে? আমরা ঠিক করলাম নিচের ঘরে গিয়ে বসি। কিন্তু যাওয়ার সময় মনে হলো, দেয়ালের ছবিটা বদলে গেছে। সেই মেয়েটার মুখে যেন কাঁদা ছোপ পড়েছে, আর ছেলেটার ঠোঁটে এক বিকৃত হাসি। হঠাৎ বাইরের জানালা দিয়ে কুয়োর পাশে কিছু দেখতে পেলাম। একজন নারী, সাদা শাড়ি, ভেজা চুল, কুয়োর পাশে দাঁড়িয়ে, আর হাতে সেই চিঠির মতো লাল কাগজ। তমাল বলল, ও তো নড়ছে না। আমি আর অর্পণ একসাথে ওকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু আওয়াজ বেরোল না। মুহূর্তে আলো নিভে গেল। ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। আমাদের বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ সেই নারী কণ্ঠে আওয়াজ। আমি তো অপেক্ষা করছিলাম। আমরা দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ঘরে শুধু সেই চিঠি আর এক নারীর গলা। একটাই কথা, তুমি আমাকে ফেলে যেতে পারো না। এরপর যা হলো আমি ঠিক মনে রাখতে পারি না। চোখ খুললাম সকালে, স্থানীয় হাসপাতালে। আমার পাশে অর্পণ আর তমাল একটা কোণে বসে, চোখ ফাঁকা, মুখ বিবর্ণ। আমরা যখন জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন অর্পণ বলল, শুভ, তমাল রাতে উঠে চলে গিয়েছিল ওই কুয়োর ধারে। আমরা খেয়ালই করিনি। তমাল চোখ তুলে বলল, ও ফিরে এসেছে। আমাকে বলেছে ও এখনো চায় আমি ফিরে যাই। এরপর আমরা আর দেরি করিনি। গ্রাম ছাড়লাম, শিলিগুড়ি ফিরে এলাম। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। তমাল দিনে দিনে আরও কেমন যেন বদলে গেল। একদিন রাতে ফোন করে বলল, ও চিঠিটা আবার এসেছে শুভ। আমি জানি আমাকে ও ফেরাবে। আর তার ঠিক 3 দিন পর তমালের আত্মহত্যার খবর এলো। তার ঘর থেকে পাওয়া গেল সেই পুরনো চিঠিটা, একেবারে তাজা, নতুন রক্তে লেখা।
এই ঘটনার পর আমি আর অর্পণ আর কোনোদিন মদনপুরের নাম মুখে নেইনি। কিন্তু আজ এই গল্পটা শোনানোর কারণ, গতকাল রাতে আমার ঘরের দরজার নিচ দিয়ে একটা চিঠি গড়িয়ে এসেছিল। তাতে লেখা, তুমি এখনো ক্ষমা করনি শুভ। তুমি না বললে আমি শান্তি পাব না। আমি জানি ও ফিরে এসেছে। আজ রাতে তুমি জানালায় তাকিও না, কারণ ও হয়তো দাঁড়িয়ে আছে, হাতে সেই অভিশপ্ত চিঠি আর ঠোঁটে হালকা হাসি। তুমি কি চিঠিটা পড়বে? তবে মনে রেখো, যেই পড়ে সে আর ফিরে আসে না।